সঞ্চালক সুমনদেকে ধন্যবাদ। আজকে যে সাবজেক্টটা ফ্রেম করেছেন, যে এই এসআইআরের কচকচানিতে দায় নাকি দুপক্ষেরই, রাজ্য এবং নির্বাচন কমিশনের। তো বিজেপির প্রতিনিধি সজল যখন বলতে উঠলেন রাজ্যের দায় নিয়ে, বলার সাথে সাথে নির্বাচন কমিশনকে ডিফেন্ড করতে গেলেন কেন আমরা জানি না, ওটা তো নির্বাচন কমিশনের বলার কথা। বিজেপি যখনই আগ বাড়িয়ে নির্বাচন কমিশনকে ডিফেন্ড করতে যায় তখন বুঝতে অসুবিধা হয় না আসলে কাদের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন কাজ করছেন। দেখুন, আমরা প্রথম দিন থেকে বলছি এই জ্ঞানেশ কুমার আসলে ভ্যানিশ কুমার, উনি এসছেন মানুষের নাম ভ্যানিশ করবার জন্য। আর এখন আমাদের সেই দাবিকেই কার্যত সুপ্রিম কোর্ট শিলমোহর দিল, যেটা ভ্যানিশ কমিশন। যেই মাইক্রো অবজারভার দিয়ে ভোট চুরির জন্য ডিপ্লয় করা হয়েছিল, মাইক্রো অবজারভারদের হাতে একচেটিয়া ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল, একজন বিএলএ সর্বাধিক 10 জনের নামে অবজেকশন জানাতে পারবেন, সেই ঊর্ধ্বসীমা তুলে দিয়ে বিজেপির পার্টি অফিস থেকে প্রিন্টেড 7 নম্বর ফর্ম জমা দিয়ে বাল্ক ফর্ম 1000, 2000, 5000, 10,000 নাম ডিলিশনের জন্য জমা পড়ার ব্যবস্থা করে দেওয়া এবং ডিলিশন সংক্রান্ত যাবতীয় টেন্ডার একা মাইক্রো অবজারভারদের হাতে রাখা নির্বাচন কমিশন বদ্ধপরিকর ছিল। বাংলার বিএলএ টুরা 80,631টা বুথে তারা তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 হিসেবে লড়াই করেছেন যাতে বৈধ ভোটারের নাম থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে নিজে সওয়াল করেছেন এবং মমতাদি যে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্ট কার্যত পরবর্তীকালে তাতেই শিলমোহর দিল যে মাইক্রো অবজারভারদের হাতেই ক্ষমতা থাকবে না, প্রাথমিকভাবে ইআরও, এইআরও এবং পরবর্তীকালে কোর্ট নিযুক্ত অবজারভার। কেন কোর্ট নিযুক্ত অবজারভার? কারণ মাইক্রো অবজারভাররা ভোট চুরি করতে এসেছিল এবং এই কোর্ট নিযুক্ত অবজারভার কারা হবেন? অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেলের অফিসার আছে। তাদের কাজ কি? এখানে প্রথম বক্তা জয়ন্তবাবু, ঘটনাচক্রে জয়ন্তবাবুর আমি প্রায় প্রতিবেশী বলা চলে। উনি হঠাৎ করে উদ্বিগ্ন হলেন, ওনার পেশার কারণে হতে পারে, যে আদালতে এত মামলা পেন্ডিং। সত্যি তো মামলা পেন্ডিং। জাজেদের কাজ তো লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট ভেরিফাই করা হতে পারে না, তাদের নির্দিষ্ট কাজ রয়েছে। ঠিক যেভাবে বিচারপতিদের নির্দিষ্ট কাজ রয়েছে, একইভাবে স্কুলের শিক্ষকদেরও কাজ রয়েছে পড়াশুনো করানো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেশনে যদি একলপ্তে একটা স্কুলের সমস্ত টিচারদের তুলে নেওয়া হয় তাহলে রাজ্যের একটা শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যায়। কিন্তু ভোটে জিততে হবে। যেভাবে 2021 সালের নির্বাচনের সময় আমরা দেখেছি 8 দফায় ভোট করতে হবে ভয়ঙ্কর কোভিডের মধ্যেও, কারণ বিজেপিকে আপকি বার 200 পার স্লোগান দিতে হবে। আর এবারও যেন তেন প্রকারেণ, তাতে স্কুল বন্ধ হয় হোক, আদালত বন্ধ হয় হোক, বিজেপিকে ভোটে জিততে হবে। কেন এই এসআইআর সুমন 58 লাখ নিয়ে তো সত্যি কোনো বক্তব্য থাকবে না। হ্যাঁ, তার মধ্যেও কিছু বক্তব্য আছে। বেশ কিছু মৃত ভোটার দেখানো হয়েছে যারা জীবিত। তাও তর্কের খাতিরে ধরলাম এই 58 লাখ যারা মৃত, যারা ডিলিটেড, যারা শিফটেড ইত্যাদি প্রভৃতি। কি অজুহাতে এসআইআর করা হলো? বলা হলো ঘুষপেটিয়া, রোহিঙ্গা অনুপ্রবেশকারী 1,20,00,000। আজ অবধি, আর 4 দিন পরে ফাইনাল লিস্ট পাবলিশ হবে, আজ অবধি রোহিঙ্গা ঘুষপেটিয়া কজন আইডেন্টিফাইড ইন বেঙ্গল এসআইআর? সংখ্যাটা 0। একজন রোহিঙ্গা আইডেন্টিফাইড নয়। কিন্তু যেখানে অবৈধ অনুপ্রবেশকারী আইডেন্টিফাইড, সারা ভারতবর্ষে 13টা রাজ্যে এসআইআর হচ্ছে। সুমন, এখানে একজন অনুপ্রবেশকারী আইডেন্টিফাইড হয়নি, কিন্তু ভারতবর্ষেরই একটা রাজ্য আছে যেইখানে অবৈধ অনুপ্রবেশকারী আইডেন্টিফাইড এবং সেই সংখ্যাটা 19 লক্ষ। ভারতবর্ষের বুকে আসামে এনআরসি হয়েছে। আসামে এনআরসির আউটকাম বলছে 19 লক্ষ ঘুষপেটিয়া আসামে রয়েছে, যার মধ্যে প্রায় 12.5 লক্ষ, 13 লক্ষ হিন্দু বাঙালি। তাহলে যদি ঘুষপেটিয়া বাদ উদ্দেশ্য হয়, আসামের লিস্ট থেকে কি ওই 19 লক্ষ মানুষের নাম বাদ গেল? আসামের লিস্ট পাবলিশ হয়েছে, 2,43,00,000 নাম বাদ গেছে, 6.5 লাখ নাম উঠেছে। যেখানে অবৈধ ঘুষপেটিয়া পাওয়া গেছে সেখানে কিছু হবে না, টার্গেট করা হবে বাংলাকে, কারণ বাংলায় ক্ষমতা দখল করা যাচ্ছে না। সুপ্রিম কোর্টের যে অর্ডারটা সম্ভবত সুমনের হাতে রয়েছে, তুমি দেখাচ্ছি, সেইখানে যে ছত্রে ছত্রে উল্লেখ রয়েছে তো ভয়ঙ্কর। সুপ্রিম কোর্ট লিখছেন, ইন অর্ডার টু এনশিওর
fairness of the adjudication of the genuineness of the documents and consequential inclusion exclusion in the voter list. ভাবুন, ensure fairness in the adjudication of the documents, মানে পুরোটাই বেআইনি ইল্লিগাল কাজ হচ্ছে, অবৈধ কাজ হচ্ছে। কারা করছে এই অবৈধ কাজ? নির্বাচন কমিশন। কার অঙ্গুলি হেলো নেই লজিক্যাল ডিসক্রিপেন্সি? 1,36,00,000 বাঙালিকে লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে যে তারা ভারতীয় রোহিঙ্গা নন। আজকে একটু আগে সুভাষচন্দ্র বসুর কথা বলায় গায়ে লেগেছে, চন্দ্র বসু বিজেপিরই ক্যান্ডিডেট ছিলেন। ছেড়ে দিন, আরে রবীন্দ্রনাথ ঠাকুর ভাগ্যিস বেঁচে নেই, একে শিলাইদহে জমিদারি ছিল, তো অবৈধ বাংলাদেশি ঘুষপেটিয়া দাবি করে। টেগোর আর ঠাকুরের লজিক্যাল ডিসক্রিপেন্সি রিতেশ দ্বারা দিতেন, তার মধ্যে বাংলাদেশে জমিদারি, দিকে 6 ভাই বোন হলে নাকি প্রমাণ করতে হবে সে রোহিঙ্গা নয়। ভাগ্যিস আমার দাদু আজকে বেঁচে নেই, আমার দাদুরা 6 ভাই 1 বোন ছিলেন। আমার দাদু দাড়ি টুপি বা লুঙ্গিও পরতেন না, তিলোত্তমা দেবীর জন্য জানিয়ে রাখি। আমার দাদু যদি আজকে বেঁচে থাকতেন, প্রায় 100-র কাছাকাছি বয়স হতো, তাকে আমাকে অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পে নিয়ে যেতে হতো লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রমাণ করতে যে আমার দাদু রোহিঙ্গা অনুপ্রবেশকারী নয়। আচ্ছা, যদি 6 ভাই বোন হওয়া অপরাধ হয়, বিজেপির প্রতিনিধি জবাব দেবেন? নরেন্দ্র মোদীকে প্রমাণ করতে হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির লাইনে দাঁড়িয়ে যে তিনি রোহিঙ্গা নন। ভারতবর্ষের প্রধানমন্ত্রীরাও 6 ভাই বোন, রবীন্দ্রনাথ তো 14 ভাই বোন ছিলেন। আজকে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে তো তাকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিতেন। এই যে সামগ্রিকভাবে আজকে সজল বলছে সরকারের কাজ মানুষকে চাকরি দেয়া, মেরে প্যারে দেশবাসীও, মোদিজি আসলে বছরে 2 কোটি বেকারের চাকরি। সিএমআই এর রিপোর্ট, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বলছে 45 বছরে দেশে সবচেয়ে বেশি বেকারত্ব এখন, 70 বছরে অর্থনীতির অবস্থা সবচেয়ে বেশি খারাপ এখন। তাদের মুখ থেকে জ্ঞানের বাণী শুনতে হবে। কি ভাতায় নাকি 1 কেজি পাঁঠার মাংস, তো উনি আবার ভাতাটা বাড়িয়ে দেওয়ার কথা বললেন কেন? 2 কেজি পাঁঠার মাংস দেবেন বলে। রেখা গুপ্ত দিল্লির মুখ্যমন্ত্রী এসছেন 2 দিন আগে, সায়েন্স সিটি অডিটোরিয়াম হল অর্ধেকের বেশি ফাঁকা, 80% হল ফাঁকা। উনি বলেছিলেন লাডলি বেহানা দেবো 1 বছর আগে, আজ অব্দি নির্বাচন হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, একজনও দিল্লির মানুষ পায়নি। তো এরা এসে বড় বড় জ্ঞানের বাণী দেবে, বাংলার মানুষ শুনবে। কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে সুমন দে যখন আমার পূর্ববর্তী বক্তা সিপিআইএমের প্রতিনিধি 2বার সুমন দে কথাটা বললেন, বাংলা একটা প্রবাদ আছে, ব্রাহ্মণ্যবাদী প্রবাদ, উচিত নয় বলা, চেনা বামুনের পইতে লাগে না। তো হঠাৎ করে দীপশিতার নাম সম্বোধন করার সময় 2বার করে সিপিআইএম নেত্রী, আমার দীপশিতাও বলতে উঠে সিপিআইএমের পক্ষ থেকে বলল। আমার না ওই 1892 সালে রবীন্দ্রনাথের একটা ছোটো গল্প ছিল, জীবিত ও মৃত। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, হঠাৎ করে মনে পড়ে গেল, কারণ প্রতিকূল এপিসোডের পরে দীপশিতার পরিচয় দিতে গিয়ে এতবার সিপিএম নেত্রী সম্বোধন করতে হচ্ছে। আবার কিছুক্ষণ আগে সুমন মানিক সরকারের উদাহরণ টানলেন, যে মানিক সরকার মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে সওয়ালকে কার্যত ভূয়সী প্রশংসা করছেন। আমি জানি না সুমন দেখে আগামী দিন আরেকটা কোনো এক্সক্লুসিভ ইন্টারভিউ নিতে দেখা যাবে কিনা, সেটা মানিক সরকারের হবে না অন্য কারুর হবে, এখানে প্যানেলে উপস্থিত কারুর, সেটার দিকে আমাদেরও নজর থাকবে। কিন্তু এই প্রসঙ্গে আমরা খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এই যে গোটা প্রসেসটা, এই প্রসেসটা কার্যত বাঙালিকে হয়রানি করার জন্য। ওরা জানে বাংলার মানুষের ভোট ওরা পাবে না, বাংলার মানুষের মন জয় করা যাবে না, কারণ প্রতিনিয়ত বাংলার সাথে যে বঞ্চনা। সমান আজকের ডেভেলপমেন্ট তুমি জানো, কেরালা রাজ্যের নাম বদল করে কেরালাম রাখার প্রস্তাব রেখেছিল, সেই প্রস্তাবে কেন্দ্রীয় সরকার সহমত হয়েছে। কেরালার মানুষের ভাবাবেগকে সম্মান দিয়ে কেরালার নাম কেরালাম হবে। কিন্তু পশ্চিমবাংলার বিধানসভায় 2বার পাশ হওয়া প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানোর পরেও, কেন্দ্রীয় সরকারের কাছে বারংবার আবেদন জানানোর পরেও একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন নীতি আয়োগের বৈঠক হয় বা সর্বভারতীয় স্তরে রাজ্যের প্রতিনিধিত্বের জন্য বৈঠক হয়, পশ্চিমবাংলার ডাক সবার শেষে থাকে। দাবি দেওয়া আদায় করার জন্য পশ্চিমবঙ্গ সবার পেছনের সারিতে থাকে, কারণ নামটা শুরু হয় ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ দিয়ে। সেইখানে যদি বাংলা বি দিয়ে শুরু হতো, পশ্চিমবঙ্গের তালিকা অনেক ওপরে থাকতো। এমনকি সর্বভারতীয় স্তরে যখন আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যায়, ইন্টারভিউ দিতে যায়, তাদেরও লিস্টে নাম পরবর্তী অধ্যায়ে আসে, কারণ রাজ্যের নাম অ্যালফাবেটিক্যালি পেছনের দিকে থাকে। বাংলার মানুষের আবেগ, বাংলার বিধানসভায় পাস হওয়া, হঠাৎ করে বলছেন যে এটা নাকি বাঙালির ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে। আজকে বিজেপির নেতা সুকান্ত মজুমদার স্টেটমেন্ট দিয়েছেন, ও বাঙালির ইতিহাস বাংলা নাম থাকলে ভুলে যাবে, এদিকে সোনার বাংলা করবেন। মোদিজি এসে বড় বড় স্লোগান দিচ্ছেন সোনার বাংলা করবেন, সোনার বঙ্গাল, তখন বাংলার ইতিহাস মনে পড়ছে না। আমরা স্লোগান দিয়েছি যতই করো হামলা আবার জিতবে বাংলা, বিজেপি নিজেও স্লোগান লিখতে পারে না।
আমাদের স্লোগানটাকে চুরি করে স্লোগান করেছে, যতই করুক হামলা বিজেপি জিতবে বাংলা। তখন মনে হচ্ছে না যে বাংলা বললে বাংলার ইতিহাস, অস্মিতা এগুলো বদলে যাচ্ছে। এই যে কন্টিনিউয়াস একটা ন্যারেটিভ, ঘুষপেটিয়া, জনবিন্যাস বদলে যাচ্ছে। জনবিন্যাস বদলেছে তো, হ্যাঁ, কোথাকার বদলেছে? সেন্সাসটা কোথায়? 2011 পরে সেন্সাস কেন পেন্ডিং? আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলার বুকে যেই বিধানসভা বর্ডার লাগোয়া, সেই সমস্ত বিধানসভার জনবিন্যাস বদলেছে শরণার্থীদের জন্য। হ্যাঁ, ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে এসছেন। মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে প্রকৃত রাষ্ট্রনায়কের ভূমিকায় বলেছেন যে প্রয়োজন পড়লে আমরা একটা রুটি ভাগ করে খাবো, তবু কোনো মানুষ যদি অত্যাচারিত হয়ে আসেন আমরা তার পাশে থাকব। কেন সেন্সাস করেননি? 2002 সালে একটা বনগাঁয় বিধানসভা ছিল, এখন ডিলিমিটেশনের পর দুটো বিধানসভা হয়েছে। 2002 সালে বনগাঁয় সংখ্যালঘু ভোটার ছিল 9.23%। আজকে 2024-এর ভোটার লিস্ট অনুযায়ী বনগাঁয় মাইনরিটি ভোটার কমে দাঁড়িয়েছে 8.23%। কাদের সংখ্যা কমছে? সাবেক বেলগাছিয়া কেন্দ্র, যেখান থেকে সুভাষ চক্রবর্তী জিততেন, সেখানে 8.78% মাইনরিটি ভোটার ছিল, আর আজকে দাঁড়িয়ে 8.48 মাইনরিটি ভোটার হয়েছে, মানে যেটা বিধাননগর বিধানসভা হয়েছে। ভোটার বেড়েছে কারা? অবাঙালি হিন্দু ভোটার বেড়েছে। সামগ্রিকভাবে ডেমোগ্রাফি যদি বদলে থাকে, তাহলে যদি সেন্সাসটা করতেন মানুষের সামনে আসল চেহারাগুলো সামনে আসতো। সেটা করেননি, কারণ আপনারা ভোটে জেতার জন্য বৈধ ভোটারের নাম বাদ দিয়ে বাংলার মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির হয়রানির জন্য এই মানুষের নাম বাদ দেওয়ার অভিযান চালিয়েছিলেন। বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছে। আমাদের বিএলএ2রা মাঠে ময়দানে লড়াই করেছেন, ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে পারেনি। যখন বাদ দিতে পারেনি, তখন এআই সফটওয়্যারের অজুহাত দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যের একজন মন্ত্রী, তিনি পদবি লেখেন চট্টোপাধ্যায়, তার ছেলেকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, ছেলে পদবি লেখে চ্যাটার্জি, কৃষিমন্ত্রী। অগুন্তি উদাহরণ। এখানে এমন মানুষ, দেবাংশু রয়েছে, দেবাংশুকে ডাকা হয়েছে, নামের স্পেলিংয়ে নাকি মিস্টেক রয়েছে। কি মিস্টেক সেটা বলতে পারছে না। এআই সফটওয়্যারের ভুলের জন্য, আপনার ভুলের জন্য মানুষকে লাইনে দাঁড়াতে হবে। এবং আমি আবারও বলছি সুমন, এখনো পর্যন্ত যে নট অ্যান্সারেবল পাওয়া গেছে, মানে যারা এই শুনানি প্রক্রিয়ায় উপস্থিত হননি, সেই সংখ্যাটাও কম নয়। মাথায় রাখতে হবে অজস্র পরিযায়ী শ্রমিক আছে বা হোয়াইট কলার জবও যারা করেন, তারা চাইলেই সহজে ছুটি পাবেন না। ধরুন কর্পোরেটে চাকরি করেন, আপনি 2 মাস পরে আবার ভোট দিতে আসবেন, কিছুদিন আগে পুজোর ছুটিতে বাড়িতে এসছেন, আজকে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সির লাইনে দাঁড়িয়ে আপনার বানানে, নামের বানানে একটা শব্দের একটু এদিক ওদিক। আমি জানি একজন বিশ্ববিদ্যালয় উপাচার্য, তিনিও পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আসেন, তার মেয়েকে লজিক্যাল ডিসক্রিপেন্সির লাইনে দাঁড় করাতে হয়েছে। তিনি প্রাক্তন উপাচার্য ছিলেন। আগের দিনে একটা চ্যানেলের বিতর্ক সভায় তিনি ঘটনাটা ব্যাখ্যা করলেন বলে আমি জানতে পারলাম। তার নামের দুটো অক্ষর, দুটো শব্দ, তার মধ্যে একটা গ্যাপ ছিল। ধরুন সুমন দে আর ধরুন সুমন কুমার দে লেখেন আপনি, সুমন কুমারটা 2002 সালে ছিল সুমন স্পেস কুমার, 2024-এ হয়েছে সুমন কুমার একসাথে। একটা স্পেসের জন্য তার পরিবারের একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার কন্যাকে দাঁড়াতে হচ্ছে। আপনি ভাবুন না, আমাদের যখন আসামে হলো শিলচর বিশ্ববিদ্যালয়ে তপোধীর ভট্টাচার্যের ঘটনা, তার নাম এনআরসির লিস্টে, ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম এনআরসির, তার পরিবারের নাম এনআরসির লিস্টে। আর এখানে দাঁড়িয়ে যারা এই কাজ করছেন তারা কার্যত বিজেপির দালালি করছেন। দেখুন, আমি আবারও বলি, দুবার বেল বাজিয়েছেন, আমি আবারও একটা প্রবাদ দিয়ে শেষ করব। এবং বাংলার এই প্রবাদটা আমি নিজে পছন্দ করি না, যেটা অমানবিক একটা প্রবাদ। বাংলায় সেই প্রবাদটা হচ্ছে, কানাকে কানা খোরাকে খোরা বলতে নেই। এটা বলা যায় না এই প্রবাদটা। শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে কখনো বিদ্রুপ মস্করা করা যায় না, কিন্তু দালালকে তো দালাল বলতে হবে, বলা উচিত। না বললে ইতিহাস ক্ষমা করবে না। তাই আবারও বলছি, এই জ্ঞানেশ কুমার দালাল, এই বিজেপির পরিকল্পিত দালালের নাম নির্বাচন কমিশন, যারা বাংলার বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার জন্য বিজেপির দালালি করছেন। বাংলার মানুষ প্রতিটা ঘটনা ইঞ্চিতে ইঞ্চিতে মাথায় রাখছে। যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির লাইনে এই 1.5 কোটি বাঙালির হয়রানি করলো, আর 1.5 মাস পরে ভোটের লাইনে বাঙালি সুদে আসলে তাদের জবাবটা দিয়ে বুঝিয়ে দেবে বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক বিজেপি নামক দুর্বৃত্ত। নমস্কার। ধন্যবাদ অরূপ, কিন্তু এখন ওপেন ফোরাম শুরু হচ্ছে না, আমি উল্টো দিক থেকে শুরু করি। বাঙালি অস্মিতার কথা শুনলে আমার মন্দ লাগে না, কিন্তু যখন দেখি যে বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা
যিনি সরাসরি বাংলা ভাগের দাবি করেছিলেন, তাকে তৃণমূল নিজ গুণে আপন করে নেয়, আর তিনি কোনো বিবৃতি দেন না যে ওই দাবিটা তিনি ভুল করেছেন বা ওই দাবি থেকে তিনি সরছেন, আমার বিস্ময় লাগে। আমার বিস্ময় লাগে যখন দেখি আলাদা রাজ্যের দাবি তোলা অনন্ত মহারাজ তিনি এই রাজ্যের বিরাট সম্মান বঙ্গবিভূষণ পেয়ে যান। একেবারে তার আগের বক্তব্য অথবা আগের অবস্থান থেকে বিন্দুমাত্র সরেছেন, তার কোনো প্রমাণ অন ক্যামেরা আমি অন্তত দেখতে পাইনি। সিপিআইএম নেত্রী দীপশিতা বলেছে বলে অরূপের গলায় শ্লেষ, এমনকি এই ব্যাখ্যা করতেই পারে যে অরূপের গলায় যেটা শোনা গেল সেটা শ্লেষ নাকি না পাওয়ার হতাশা। আমি সেদিকে যাচ্ছি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।